হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে পড়াবো একাদশ শ্রেণীর ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। তোমাদের প্রথম দিন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটা কিন্তু একাদশ শ্রেণীর ইতিহাসের যে সিলেবাস কি পড়তে হবে এই নিয়ে কিন্তু অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আছে, প্লেলিস্টও করা আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, আমি দ্বিতীয় যে ক্লাসটা আলোচনা করেছি তোমাদের মার্কস ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ইতিহাসের মার্কস কেমন থাকবে, অর্থাৎ কোন কোন লেসন থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসবে। এবং তোমাদের কিন্তু ইতিহাসে এইবার একাদশ শ্রেণীতে যারা পড়ছো ইতিহাসে কিন্তু এইবার তোমাদের 3 মার্কসের প্রশ্ন হবে। আমি আবার বলে দিচ্ছি, একবার লিখে নাও, 3 মার্কসের প্রশ্ন আসবে, 4 মার্কসের প্রশ্ন আসবে এবং আসবে 8 মার্কসের প্রশ্ন। অর্থাৎ তোমাদের যে সেমিস্টার 1 ছিল সেই সেমিস্টার 1 এ আমরা দেখেছি আমাদের 40টা এমসিকিউ এসেছে বিভিন্নভাবে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কোশ্চেন করেছে। কিন্তু এই বছর অর্থাৎ এই সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমরা পাচ্ছি 3 মার্কসের কোশ্চেন্স, আমরা পাচ্ছি 4 মার্কসের কোশ্চেন্স, আমরা পাচ্ছি 8 মার্কসের কোশ্চেন্স। এখন কিন্তু আর ওই শর্ট কোশ্চেন ঘুমিয়ে ঘুমিয়ে পড়লাম হয়ে গেল এমনটা কিন্তু নয়। এখন একটু জেগে উঠতে হবে এবং বিশাল সিলেবাস ক্লাস 11 এ পড়াশোনা করতে হলে পড়াশোনা খেটে করো এবং তারপরেই পরীক্ষায় পাস হও। তো চিন্তা করো না, আমি আছি তোমাদের সঙ্গে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। আজকে আমি ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একাদশ শ্রেণীর সপ্তাঙ্গ তত্ত্ব বলতে কি বোঝো। আমি আবার বলছি, সপ্তাঙ্গ তত্ত্ব বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের 3 অথবা 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু আজকে প্রথম অধ্যায় থেকে, প্রথম অধ্যায়ে প্রথমেই দেখবে তোমরা কৌটিল্য বা চাণক্য রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখিত 7 এলিমেন্টস অফ দি স্টেট বা সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে কিন্তু ক্লাসটা বুঝতে পারবে, পরীক্ষার সময় বানিয়ে লিখতে পারবে। আদারওয়াইজ কিন্তু এইবার খালি মুখস্থ বিদ্যা করে সমস্ত কিছু পড়া সম্ভব নয়, কারণ প্রচুর বিষয় আছে, অতই জলে আমরা পড়ে আছি এবং সেখান থেকে আমাদের সবকিছু ক্লিয়ার করতে হবে। দেখো, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে 6295916282 এবং 7076398606। তোমাদের কথা ভেবে, তোমাদের কথা চিন্তা করে শুধুমাত্র সামান্য মূল্যের বিনিময়ে আমরা কিন্তু অনলাইন কোর্সেস প্রোভাইড করছি এবং নোটস পত্র দিচ্ছি। লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস কিন্তু তোমরা হচ্ছে, লাইভ ক্লাসেসটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে এবং রেকর্ডেড ক্লাস হচ্ছে প্রতিটা বিষয়কে আমরা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। তোমরা যতবার খুশি একটা সেমিস্টারে প্লে করে কিন্তু পড়তে পারছো, এই ক্লাসগুলোকে করতেও পারছো। তো আমাদের কোর্স ফিটা সম্পর্কে, একটা সাবজেক্ট যদি কেউ পড়ো, কেউ যদি ভাবো যে খালি ইতিহাসটাই আমি পড়বো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, ঠিক আছে, 199 খালি পে করলে হয়ে যাবে টোটাল 6 মাসের, আর কোনো টাকা দিতে হবে না। তুমি যদি ভাবো খালি একটা সাবজেক্ট বাংলা পড়বো, তুমি 199 পে করো, হয়ে যাচ্ছে। তুমি যদি মনে করো যে আমি খালি ইংলিশ পড়বো, তুমি 199 পে করলে হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের লাভটা কোথায়? তোমাদের লাভটা হচ্ছে প্রথম আমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য 99 টাকা। এবার পরে মনে করো কেউ একটা সাবজেক্ট পড়ছে, তাহলে 100 টাকা অ্যাড হয়ে 199 হচ্ছে। এবার যদি কেউ মনে করো এখানে একটা সাবজেক্টে দুটো সাবজেক্ট পড়লো, তাহলে 200 টাকা অ্যাড হচ্ছে, তাহলে 299। 3টে সাবজেক্ট পড়লে টোটাল 399 পে করতে হচ্ছে। 4টা পড়লে 499 পে করতে হচ্ছে। 5টা পড়লে 599 পে করতে হচ্ছে এবং 6টা সাবজেক্ট পড়লে 699 পে করলেই কিন্তু পুরো কোর্স খতম। ওকে, পুরো কোর্স কমপ্লিট। তো আজকের আলোচনার বিষয় দেখো ক্লাসটা করে কেমন লাগে, ডেমো ক্লাসগুলো দেখো, এক সপ্তাহ আরো দেখো ক্লাস, তারপরে অ্যাডমিশন নিও। এখন অ্যাডমিশন নিতে কেউ বলেনি তোমায়, কেউ জোর করেনি। ক্লাসগুলো ভালো লাগলে, আমাদের ক্লাসগুলো করে যদি ভালো লাগে তবেই অ্যাডমিশন নাও একাদশ শ্রেণীতে, না হলে অ্যাডমিশন নিতে হবে না। ক্লাসগুলোকে দেখো আগে, প্রতিদিন ক্লাসগুলোকে দেখো, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। ওকে, দেখো কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব। সপ্তাঙ্গ কথাটাকে আমরা ভাঙলে, সপ্তাঙ্গকে ভাঙলে সপ্ত যোগ অঙ্গ। সপ্ত মানে 7, অঙ্গ মানে উপাদান। এখানে উপাদান অর্থাৎ রাষ্ট্র গড়ে ওঠে। কৌটিল্য বলেছেন তার অর্থশাস্ত্রে, কৌটিল্য বা চাণক্য বা ওর নাম আছে বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত, তিনি কি বলেছেন? কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত তার অর্থশাস্ত্র বলে একটা গ্রন্থ আছে, অর্থশাস্ত্র গ্রন্থের মধ্যে বলেছেন একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে 7 এলিমেন্টস এর প্রয়োজন, অর্থাৎ 7টা উপাদানের প্রয়োজন হয়।
তাহলে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে কটা উপাদানের প্রয়োজন বললাম? তাহলে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে 7টা উপাদানের প্রয়োজন হয়। সেই 7টা উপাদান কি কি তোমরা লিখে নাও। 7টা উপাদান হলো, 1 নাম্বার স্বামী বা রাজা, 2 নাম্বার আমাত্য বা মন্ত্রী, 3 নাম্বার জনপদ, 4 নাম্বার দুর্গ, 5 নাম্বার কোষ, 6 নাম্বার দণ্ড, 7 নাম্বার মিত্র। তাহলে বলছে কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলছে যে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে মূলত 7টা উপাদানের প্রয়োজন, এবং এই 7টা উপাদানকে একসঙ্গে সপ্তাঙ্গ তত্ত্ব বলা হয়। এবং এই 7টা উপাদানের মধ্যে বলছে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে কৌটিল্য বলেছেন সবার প্রথম যে উপাদানটার প্রয়োজন সেটা হলো স্বামী বা রাজা। অর্থাৎ সাপোজ মনে করো আমি একটা কোচিং সেন্টার গড়ে তুলেছি, তাহলে সেই কোচিং সেন্টারটা যে গড়ে তুলেছি, মনে করো একজন টিচারই নেই, তাহলে স্টুডেন্টদের কে পড়াবে? অর্থাৎ একটা রাজ্যে যদি রাজা না থাকে তাহলে প্রজাদের কে সামলাবে? তাহলে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে সবার প্রথমে আমার যেটা দরকার, রাজার দরকার বা স্বামীর দরকার। তার মানে কি, সাপোজ মনে করো একটা আমি ধরলাম এটা একটা টেরিটরি, কোনো একটা টেরিটরি আছে, সবার প্রথমে আমার রাজা লাগবে। তাহলে রাজা, এবং রাজাকে কাজকর্মে দেখাশোনা করার জন্য রাজার অধীনে একদল মন্ত্রী থাকবে, যেটাকে আমরা বলছি আমাত্য। তাহলে রাজা মানে কি এখানে স্বামী, কিন্তু কৌটিল্য কিন্তু কখনোই বলেনি, তার অর্থশাস্ত্রের গ্রন্থটার মধ্যে কিন্তু রাজা নামটা কখনোই উল্লেখ করেনি। কৌটিল্য তার অর্থশাস্ত্রের স্বামী নামটা বলেছেন। এবার স্বামী মানে কি বোঝাচ্ছে? স্বামী মানে রাজা বা কিংকেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তাহলে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে সবার প্রথমে আমার যে এলিমেন্টস এর প্রয়োজন সেটা হচ্ছে স্বামী বা রাজা। দেন সেকেন্ড যে এলিমেন্টসটা রয়েছে, সেই 7 এলিমেন্টস বা যে দ্বিতীয় যে উপাদানটা রয়েছে রাষ্ট্র গড়ে উঠতে গেলে, সেটা হলো কিন্তু আমাত্য বা মন্ত্রী। বোঝা গেল? তাহলে আমাত্য বা মন্ত্রী কিন্তু কি? আমাত্য বা মন্ত্রী হচ্ছে রাষ্ট্র গড়ে উঠতে গেলে পরে দ্বিতীয় উপাদান হচ্ছে আমাত্য বা মন্ত্রী। এবার নেক্সট হচ্ছে চলে আসবে আমাদের, কারণ দেখো আজকে একটা রাষ্ট্র গড়ে উঠতে গেলে সবার প্রথমে রাজা দরকার। এবার রাজাকে রাজকার্যে সহায়তা কে করবে? রাজকার্যে সহায়তা করবে মন্ত্রী। ওকে, সেখানে সেনাপতি থাকতে পারে। তারপর দরকার জনপদ। জনপদ বলতে রাজা তো মানে রাজ্য তো সামলাতে হবে, তাহলে এটাকে বলছে জনপদ, অর্থাৎ একটা টেরিটরির প্রয়োজন। তাহলে রাজা তার রাজ্য যে গড়ে না তুললে বা টেরিটরি না থাকলে রাজা শাসন কার্য কোথায় করবে? আমি মনে করো আজকে আমি আছি, আমার অধীনে আরো টিচাররা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউব চ্যানেলে আরো টিচাররা পড়ায়। এবার আমি পড়াচ্ছি, এবার আমি মনে করো হেড অফ দি ইনস্টিটিউট, তাহলে আমি ধরলাম আমি নিজেকে রাজা। এবার আমার অধীনস্থ আরো টিচাররা পড়াচ্ছেন, আমি ধরলাম মন্ত্রী, কারণ আমাকে কাজে সহায়তা করছে। তাহলে মন্ত্রীদের কাজ কি? রাজাকে সহায়তা করা। এবার আমরা যে পড়াবো তার জন্য কি একটা সেন্টারের প্রয়োজন। এই যে রুমটা আছে, এই রুমটা হচ্ছে আমাদের সেন্টার। তাহলে এখানে টেরিটরি আমরা এটাকে বোঝাতে যাচ্ছি যে জনপদ। দেন বলছে দুর্গ। দুর্গ কি জিনিস একটু বুঝে দিচ্ছি। এবার মনে করো সাপোজ একটা রাজ্য আছে, এবার এই রাজ্যের চতুর্দিকে কি আমার একটা নিরাপত্তা তো দরকার। এই রাজ্যের চতুর্দিকে নিরাপত্তা দরকার। যেমন আমাদের ভারতের ভূখণ্ডের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে ভারত ভূখণ্ডের মধ্যে আমরা কি দেখতে পাবো? কোথাও জল বেষ্টিত আছে, কোথাও পর্বত বেষ্টিত আছে, কোথাও অরণ্য বেষ্টিত আছে, আবার কোথাও মরুভূমি দিয়ে ঘেরা রয়েছে ভারতবর্ষ। তাহলে এবার রাজা কি করতো? নিরাপত্তা রক্ষার জন্য বেশ কিছু দুর্গ নির্মাণ করত। এবং এই দুর্গগুলো আমরা মূলত দেখতে পাই যে 4 ধরনের দুর্গগুলো হতো। জলপথে গড়ে তুলতো জলদুর্গ, মানে জলপথে যেন কোনো বহিঃশত্রু আসতে না পারে, রাজার রাজ্য যেন নিরাপদ থাকে, যার জন্য জলের যে তীরবর্তী এলাকায়, সেই তীরবর্তী এলাকায় কিন্তু যে উপকূলবর্তী এলাকায়, সেই উপকূলবর্তী এলাকায় রাজা কিন্তু গড়ে তুলতো দুর্গ। বোঝা গেল? কি দুর্গ? জলদুর্গ। তারপরে মরুভূমি এলাকাকে কেন্দ্র করে রাজা গড়ে তুলতো মরুদুর্গ। এবার মরুভূমি এলাকা দিয়েও যদি কেউ আসতে চায় বা মানে আসার চেষ্টা করে, তাহলে সেখানেও তো একটা নিরাপত্তার প্রয়োজন। তাহলে রাজা কিন্তু সেই জায়গাটাতেও কি করতো? দুর্গ নির্মাণ করতো, এটাকে বলতো মরুদুর্গ। এবার অরণ্য থেকেও কোনো বহিঃশত্রু আসতে পারে, তাহলে অরণ্য ধারে মানে কিনারা দিয়েও রাজা দুর্গ নির্মাণ করতো, সেটাকে বলতো অরণ্য দুর্গ। এবং আর একটা হচ্ছে পার্বত্য এলাকা। এবার পার্বত্য এলাকাতেও তো নিরাপদের প্রয়োজন, আমাদের নিরাপত্তার প্রয়োজন। এবার রাজার রাজ্যটাকে যদি নিরাপদে রাখতে হয়, তাহলে কিন্তু এই দুর্গগুলোর অবদান কিন্তু যথেষ্ট রয়েছে। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাই কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছেন যে 4 ধরনের, মানে এখানে দুর্গের কথা বুঝিয়েছেন: জলদুর্গ, মরুদুর্গ, অরণ্য দুর্গ এবং পার্বত্য দুর্গ। বোঝা গেল? নেক্সট আসবে আমাদের কোষ। কোষ মানে কোষাগার, অর্থাৎ রাজার যে ট্রেজারি বলে, অর্থাৎ সম্পদ, রাজার যে সম্পদ আছে রাজার অধীনে, সেই সম্পদটা থাকবে কোথায়? সেটা থাকবে কিন্তু কোষাগারে।
তাহলে কোষাগারে যদি আজকে সম্পদ না থাকে তাহলে কিন্তু রাজা কিন্তু দুর্বল হয়ে পড়বে। তাহলে রাজাকে অস্ত্র শস্ত্র কেনার জন্য, দুর্গ নির্মাণ করার জন্য, মন্ত্রীদের লালন পালন করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন। আজকে আমরা সেন্টারটা গড়ে তুলেছি, আজকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আমাদের কাছে অনলাইনে পড়ছে এবং আমাদের সম্পদ আসছে এবং সেটা আমরা এক জায়গায় জমা করছি এবং সেখান থেকে আমরা টিচারদেরকে দিচ্ছি, বই পারচেস করতে হচ্ছে, ক্যামেরা পারচেস করতে হচ্ছে, এগুলো ইউটিউবে দিতে হচ্ছে, আমাদের ডাটা কিনতে হচ্ছে, ওয়াইফাই কানেকশন আছে, ইচ এন্ড এভরিথিং খরচা আমরা কোথা থেকে করছি। আজকে এই যে সেন্টারটা কোন জায়গা থেকে আজকে কোন জায়গায় নিয়ে আসলাম, এত বড় একটা জায়গা প্রতিষ্ঠিত করলাম কিসের মাধ্যমে? এটা কিন্তু ট্রেজার বা সম্পদের মাধ্যমে। তাহলে সম্পদ ছাড়া কিন্তু আমরা একটা রাষ্ট্রকে কিন্তু শক্তিশালী করতে পারবো না। আজকে এই যে মাইকটা দিয়ে তোমাদের পড়াচ্ছি, আজকে যদি নর্মাল আমি সাউন্ড যদি দিতাম তাহলে তোমরা বিষয়গুলোকে ভালোভাবে ক্লিয়ারিটি ভাবে বুঝতে পারতে না। তাহলে আজকে দেখো এই যে বোর্ডটা লাগিয়েছে তার জন্য একটা পয়সার দরকার, আজকে এই যে সেন্টার বানিয়েছে তার জন্য একটা অর্থের প্রয়োজন। তাহলে একটা রাজা যে তার রাজ্য পরিচালনা করবে তার জন্য কিন্তু তার অর্থের প্রয়োজন। তাহলে সেই অর্থ কোথায় থাকতো? কোষাগারে থাকতো। তাহলে এটাও কিন্তু একটা রাষ্ট্র গড়ে তোলার পক্ষে কিন্তু পঞ্চম উপাদান বা ফিফথ এলিমেন্টস আমরা বলতে পারি কোষকে। দেন বলছে দণ্ড। দণ্ড কি জিনিস? দণ্ড মানে বোঝাচ্ছে শাস্তি। এবার সাপোজ মনে করো আমি আমার সেন্টারে পড়াচ্ছি, অফলাইনে একটা ব্যাচকে পড়াচ্ছি, এবার দেখা যাচ্ছে আমি তাদেরকে পড়াচ্ছি কিন্তু কোনো ভয় দেখাচ্ছি না, কোনো শাস্তি দিচ্ছি না, এই তোমরা কিন্তু পরের দিন এই পড়াটা করে আসবে। আমি বলছি যে দেখো তোমাদের আজকে আমি ক্লাস 11 কে আমি 7 এলিমেন্টস অফ দি স্টেট পড়িয়ে দিলাম, সপ্তাঙ্গ তত্ত্ব পড়িয়ে দিলাম, অর্থাৎ রাষ্ট্র গড়ে তোলার উপাদানগুলো কি কি, কৌটিল্য অর্থশাস্ত্রে কি বলেছেন আমি সেটা পড়িয়ে দিলাম। আমি বলছি পরের দিন কিন্তু পাক্কা কিন্তু এই পড়াটা পড়ে আসবে, নাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে, নাহলে কিন্তু পরের দিন আমি বেদ দিয়ে পেটাবো। তাহলে এই যে যখন কথাটা বললাম তার মানে কি বাকিরা ভয় পেল যে না আমাকে রাজা দণ্ড দেবে, আমাকে রাজা শাস্তি দেবে। তাহলে রাজার রাজ্যে যে প্রজারা আছে সেই প্রজারা তো ক্রাইম তো করবেই স্বাভাবিকভাবে। আজকে দেখো সরকার আছে, সরকারের বিচার ব্যবস্থা আছে, এত কিছু আছে, তারপরেও দেখো আমরা কি দেখলাম, আরজি করের যে ঘটনাটা দেখলাম, সেখানে একটা মেয়ের কিভাবে সেই নৃশংসভাবে সেই মেয়েটাকে হত্যা করলো আমরা দেখেছি। তাহলে এত কিছু ঘটনাগুলো ঘটছে আমাদের রাজ্যেই ঘটছে, আমাদের আশেপাশেই ঘটছে। তার মানে কি এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু দেখা গেল সঠিক পরিমাণে শাস্তিটা না থাকার কারণে আজকে যদি দেখা যেত যে এই কাজের সঙ্গে জড়িত তাকে যদি সরাসরি ধরে নিয়ে যদি ফাঁসিতে ঝুলিয়ে দিত তাহলে কিন্তু ক্রাইমটা কম পরিমাণে হতো। তাহলে কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলেছেন যে একটা রাষ্ট্রকে যদি শক্তিশালী হতে হয়, একটা রাষ্ট্রে যদি ক্রাইম কমাতে হয়, তাহলে কিন্তু অবশ্যই যে বিষয়টা দরকার সেটা কিন্তু দণ্ড বা শাস্তির দরকার। এবং সর্বশেষ যে পয়েন্টটার কথা কৌটিল্য বলেছেন সেটা হচ্ছে মিত্র। মিত্র মানে কি? ফ্রেন্ডস বা বন্ধু। তাহলে মিত্র মানে কি? আমি কি বললাম? ফ্রেন্ডস বা বন্ধু বললাম। তাহলে একটা রাজ্যের রাজা কখনোই একাকীভাবে সে কিন্তু রাজ্য পরিচালনা বা রাষ্ট্র পরিচালনা করতে পারে না। তার কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে কিন্তু তার কিন্তু একটা আক্রমণের সম্ভাবনা থাকে। যেমন আমরা বাহুবলী মুভি দেখেছি, সেখানে দেখো পার্শ্ববর্তী রাজ্য ওই রাজ্যকে অ্যাটাক করতে আসতেই পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে। তাহলে আমাকে কি লাগবে? সেই সময় কিন্তু একটা বন্ধুর সহায়তা নিতে হবে। এবার আমাকে যদি কেউ মারতে আসে আমি কি করব? অবশ্যই কোনো বন্ধুর সহায়তা নেব, অর্থাৎ আমাকে বন্ধু কি করবে? আমার বিপদের সময় বাঁচাবে। তাহলে রাজারও কিন্তু এখানে কি লাগবে? একজন মিত্রের প্রয়োজন, একজন বন্ধুর প্রয়োজন। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, কতটা ভালো লাগলো, কতটা তোমরা বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরকম ক্লাসে যদি আরো প্রয়োজন হয় ভিডিওটি শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তোমার যত ক্লাস 11 এর বন্ধু বান্ধব আছে ভিডিওটি শেয়ার করো প্রত্যেকের কাছে। আমি চাই প্রত্যেকের কাছে ক্লাসটি পৌঁছাক, তাহলে তবেই আমি কিন্তু কন্টিনিউ তোমাদের জন্য ক্লাসগুলো আমি নিয়ে আসবো এবং প্রতিটা টপিক তোমাদের সামনে খুব ইজি করে দেবো, যাতে তোমরা পড়লে পারে এবং ক্লাসগুলো শুনলে পারে কিন্তু তোমাদের পড়াটা হয়ে যাবে। তো স্টুডেন্টস অনলাইনে যুক্ত হতে চাইলে তো বলেই দিলাম, আমাদের যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তোমরা একাদশ শ্রেণীতে যদি আমাদের কাছে পড়তে চাও এবং রেকর্ডেড ক্লাস উইথ লাইভ ক্লাস এবং পিডিএফ আকারের সমস্ত নোটস পত্র আমরা তোমাদের প্রোভাইড করে থাকি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।